মুভি শুরু হয় ডেনমার্কের ভাইকিংদের সময় দেখিয়ে। পাহাড়ের চূড়ায় এক দৈত্য তার ছোট্ট শিশু এবং ছোট্ট ট্রলের সাথে আনন্দের সাথে খেলছিল এবং হঠাৎ করে ডেনমার্কের একটি উপজাতির প্রধান তার লোকেদের সাথে ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছায় এবং তারা সেই দৈত্যটাকে হত্যা করার পরিকল্পনা করে। কিন্তু তারা তার কাছে পৌঁছানোর আগেই দৈত্যটি দূর থেকে তাদেরকে দেখতে পায়। তার সন্তানকে রক্ষা করার জন্য সে দ্রুত তাকে তুলে পাহাড়ের অন্যদিকে দৌড়ে যায় এবং ঠিক তখনই সেখানকার প্রধান এবং তার লোকেরা তাকে ঘিরে ধরে। দৈত্যটি তার সন্তানকে পাহাড়ের ঢালে লুকিয়ে রাখে এবং তাদের সাথে লড়াই করার পরিবর্তে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তার এই চেষ্টায় কোনো কাজ হয় না। তারা এখান থেকে যায় না, বরং তারা জ্বলন্ত মশাল দিয়ে তার উপর আক্রমণ করে। দৈত্যটি অবশেষে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং পাহাড় থেকে পড়ে যায় এবং সাথে সাথে সেখানে মরে যায়। ছোট্ট ট্রল লুকিয়ে চুপচাপ সবকিছু দেখছিল এবং তখন প্রধান পাহাড়ের একদম ধারে যায় এবং বাচ্চাটিকে দেখতে পায়। সে এক মুহূর্তের জন্য বাচ্চাটিকে মেরে ফেলার পরিকল্পনা করে, কিন্তু যেহেতু সে খুব ছোট তাই সে সিদ্ধান্ত নেয় তাকে সে ছেড়ে দেবে এবং এরপর সে তার পুরো টিম নিয়ে এখান থেকে চলে যায়। এই সব কিছুর পর ছোট্ট বাচ্চাটি পাহাড় বেয়ে নিচে নেমে আসে এবং সমুদ্রের পাশে তার বাবার প্রাণহীন দেহটা খুঁজে পায়। সে ছোট হলেও কাক এবং শকুনদের কাছ থেকে তার বাবার মৃতদেহটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এটা তার পক্ষে প্রায় অসম্ভব। এই সব কিছুর পর একটি ভারী তরবারি দিয়ে সে দেহটা টুকরো টুকরো করে একটি গুহার মধ্যে নিয়ে যায় এবং সেখানে সেই মৃতদেহটা লুকিয়ে রাখে এবং গুহায় সে একা থাকতে শুরু করে দেয়। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায় এবং ছোট্ট ট্রল এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু আজও যখন সে তার বাবার মৃতদেহ এবং তার খলিটা দেখতে পায় তখনই তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে এবং তার বাবার কথা মনে পড়ে যায়। সেখানে থাকা প্রধান ঘোষণা করে সরাইখানাটা এখন সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে সেই ট্রল যে এতদিন ধরে গুহার মধ্যে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল, সে ফাইনালি গুহা থেকে বেরিয়ে আসে। সেই সন্ধ্যায় প্রতিটা ভাইকিং যোদ্ধারা সরাইখানার ভিতরে গিয়ে যুদ্ধে জয়ী হওয়ার কারণে উদযাপন করতে শুরু করে এবং তখনই ট্রলটা এখানে এসে পৌঁছায়। সে সবার প্রথমে বাইরে প্রহরীর ওপর অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। তারপর সরাইখানায় ভেতরে প্রবেশ করে। ভিতরে এসে প্রত্যেকটা ভাইকিংকে খুবই নির্মমভাবে মেরে ফেলে। ওই দিন সেই ভাইকিংদের প্রধান তার লোকেদের নিয়ে সরাইখানায় আসে এবং যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। সে দেখে ভাইকিং যোদ্ধাদের মৃতদেহ প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং তাদেরকে খুবই নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। এখন সে সেনাপতিকে জিজ্ঞেস করে, এই ঘটনার সময় তুমি কোথায় ছিলে? তখন গিয়ে কমান্ডার উত্তর দেয়, আমি গ্রামে ছিলাম। কিছু মানুষ মদ্যপান করে এখান থেকে গিয়েছিল, কিন্তু আমি জানি না কে তাদেরকে এত নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে কোনো মহিলা এবং বয়স্ক মানুষদের কোনো ক্ষতি করা হয়নি। এবং এই সব কিছু দেখে ভাইকিংয়ের লিডার বেশ অস্বস্তিতে পড়ে যায়। এরপরের সিনে গেটল্যান্ডের ভাইকিংদের দেখানো হয়, যেখানকার নেতার নাম হলো লিও। সে কোনো সাধারণ ভাইকিং নয়, বরং নাম করা ভাইকিং যোদ্ধা। সে সবসময় জাহাজ নিয়ে চলাফেরা করে এবং বড় বড় জাহাজ থেকে দামি দামি জিনিস লুট করে এবং এবারও সে ঠিক তেমনটাই করে। সে তার যাত্রা শুরু করে, কিন্তু যাত্রার মাঝে আবহাওয়ার পরিবর্তন হয়, ঠান্ডা খুব বেড়ে যায়, তাই তাদেরকে ডেনমার্কের কাছে থামতে হয়। এদিকে সেই রাতে ডেনিশ প্রধান তার প্রহরী নিয়ে পাহাড়ের কাছে পৌঁছায় এবং ট্রলটিকে চ্যালেঞ্জ করে এবং তাকে ডাকতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো যখনই কয়েক পাশে এগিয়ে আসে তখনই হঠাৎ পিছন থেকে ট্রলটি এসে গার্ডের মাথায় আঘাত করে, যার ফলে সে সঙ্গে সঙ্গে মরে যায়। দূর থেকে লিডার এটা দেখতে পায় এবং তার তরবারি নিয়ে এগিয়ে যায়, কিন্তু সে তার কাছে পৌঁছানোর আগেই ট্রলটি পালিয়ে যায়। এখন ভাইকিংয়ের প্রধান এটা বুঝে উঠতে পারে না কেন ট্রলটি কখনোই তার সাথে সরাসরি লড়াই করে না এবং প্রতিবার পালানোর আগেই কেবল তার রক্ষীদেরকে হত্যা করে চলে যায়। যাই হোক, পরের দিন সকালে গ্রামের প্রত্যেকটা মানুষ সেই হত্যার স্থানে জড়ো হয়। লিডারের স্ত্রী লিডারকে বলেন, আমাদের অনেক যোদ্ধা মরে গেছে এবং তাদের স্ত্রীরা এখন কি হবে? তারা বিধবা হয়ে গেছে। যদি শীঘ্রই এমন চলতে থাকে তবে গ্রামে কেবল বিধবারাই বেঁচে থাকবে, কোনো যোদ্ধা আর বেঁচে থাকবে না। এখন লিডারের কাছে এর কোনো উত্তর নেই এবং একইভাবে কোনো সমাধানও নেই। সে লজ্জায় একদম চুপ হয়ে যায়। এরপর তার স্ত্রী লিনার কাছে যায় এবং সে পাহাড়ের একদম বাইরে একা বসবাস করে। লিডারের স্ত্রী তাকে জিজ্ঞেস করে, তুমি মৃত্যুর আগে এই সব কিছু দেখতে পাও, তাহলে বলো আমার স্বামী কিভাবে মরে যাবে? তখন গিয়ে লিনা বলে, তোমরা সবাই আমাকে দুর্নীতিগ্রস্ত বলে সমাজ থেকে বের করে দিয়েছ এবং এখন আমার সাহায্য নিতে এসছো। প্রধানের স্ত্রী তাকে বলে, তোমার সাথে যা ঘটেছে তাতে আমার কোনো দোষ ছিল না। লিনা বোঝায় এখন তাতে কিছু যায় আসে না,
তোমার স্বামী ট্রলের হাতে মারা যাবে না এইটুকু নিশ্চিত। এই কথা শুনে লিডারের স্ত্রী চুপচাপ বাড়িতে ফিরে যায়। অন্যদিকে লিওর নেতৃত্বে গেটল্যান্ডের ভাইকিংরা তাদের জাহাজ নিয়ে ক্রমাগত যাত্রা চালিয়ে যাচ্ছে এবং ডেনমার্কের উপজাতিরা যেখানে বাস করে সেখানে গিয়ে তারা তাদের জাহাজ থামায়। এবং এমন অবস্থায় যখন ড্যানিশ সৈনিক তাদেরকে দেখে চিৎকার করে এবং তাদেরকে সতর্ক করে দেয়, এই জমিটিও ভাইকিংদের, যদি তোমরা এখানে অভিযান চালানোর জন্য এসে থাকো তাহলে এখনই চলে যাও। লিও উত্তর দেয়, আমি হলাম বিখ্যাত ভাইকিং যোদ্ধা লিও। আমরা এখানে কয়েকদিনের বিশ্রাম নিতে এসেছি, আমাদের অভিযানের কোনো পরিকল্পনা নেই। তখন গিয়ে সৈনিকটি বলে, আমরা তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, তাই আমার সাথে চলো, আমি তোমাকে আমাদের প্রধান লিওর সাথে দেখা করতে নিয়ে যাব। এখন কথা মতো তারা প্রধানের সাথে দেখা করে। প্রধান তাকে দেখে খুব খুশি হয়ে যায়। সে বলে, আমি তোমাকে শেষবার দেখেছিলাম তোমার বাবার সাথে এবং তখন তুমি একদম শিশু ছিলে এবং বর্তমানে তুমি একজন মহান যোদ্ধা হয়ে উঠেছ। লিও তার মাথা নত করে। রাত হলে লিও এবং তার লোকেদের জন্য সারাইখানায় বিশাল ভোজের আয়োজন করা হয় এবং লিডারের স্ত্রী স্বয়ং নিজের ড্রিঙ্ক পরিবেশন করে। রাতে খাবার খাওয়া শেষ হলে লিও একটা প্রশ্ন করে, এখানে এত বিধবা কেন? তখন এখানকার লিডার তাকে বোঝায় কিভাবে ট্রল তাদের যোদ্ধাদের উপর আক্রমণ করে প্রত্যেককে মেরে ফেলেছে। লিও এই কথা শুনে খানিকটা গর্জে ওঠে এবং বলে, যদি ট্রল প্রতি রাতে এখানে হামলা করে থাকে তাহলে আমি এবং আমার সৈনিকরা প্রস্তুত সেই ট্রলের সাথে লড়াই করার জন্য। এখন পার্টি শেষ করে এই লিডারের স্ত্রী এবং অন্যান্যরা বাড়ি ফিরে আসে, কিন্তু লিও এবং তার বেশ কিছু সহযোগী সেখানেই থেকে যায়। এবং রাত হলে ঠিক তেমনটাই ঘটে যেমনটা তাদের আশঙ্কা ছিল। সেই ট্রল সারাইখানার বাইরে চলে আসে। মধ্যরাতেই সেই দৈত্যটা তাদের সারাইখানার বাইরে আসে। প্রথমে এসে বাড়ির চারিপাশটা ঘোরে এবং তারপর দরজা দিয়ে এগিয়ে যায় এবং পরীক্ষা করতে শুরু করে যে ভেতরে থাকা ভাইকিংরা স্থানীয় নাকি বহিরাগত। লিও এবং তার যোদ্ধারা বুঝতে পারে যে ট্রলটি এসে গেছে এবং তারা দ্রুত যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। একইভাবে সেই দৈত্যটা বুঝতে পারে যে ভেতরের যোদ্ধারা প্রস্তুত হচ্ছে এবং তারা স্থানীয় ভাইকিং নয়। এখন দৈত্যরা সবার প্রথমে ভেতরে প্রবেশ করে এবং বন্ধ দরজায় প্রস্রাব করে এবং ঠিক তখনই যোদ্ধারা যখন দৈত্যটার দিকে ছুটে আসে তখন দৈত্যটা রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকাল হলে প্রত্যেকে অবাক হয়ে যায়, বিশেষ করে লিও অবাক হয় এটা ভেবে যে সেই দৈত্যটা তাদের কোনো ক্ষতি না করে দরজায় প্রস্রাব করে চলে গেছে। এই সব কিছুর পর লিও তার নিজের কিছু লোক এবং উপজাতির কয়েকজনকে নিয়ে পাহাড়ে সেই দৈত্যটাকে খুঁজতে বের হয়। তাদের মনে একটা ইচ্ছে, তারা সেই দৈত্যটাকে মেরে ফেলবে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তারা সেটাকে খুঁজে পায় না। তাই তারা সঙ্গে সঙ্গে গ্রামে ফিরে আসে। কিছুক্ষণ পর লিও একাই এলিনার সাথে দেখা করতে চায়। সে পাহাড়ে একা একা বসবাস করে। লিও তাকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি তুমি মৃত্যু আসার আগেই সেটা দেখতে পাও। মেয়েটি এক কথায় উত্তর দেয়, হ্যাঁ, সে এমনটা দেখতে পায়। এখন মেয়েটি বলে, আমিও শুনেছি তুমি একজন বিখ্যাত ভাইকিং যোদ্ধা, তাহলে তুমি এখানে কি করছো? লিও বলে, আমি জানতে চাই সেই দৈত্য এবং ভাইকিংয়ের মধ্যে যুদ্ধ হলে কত মানুষ এতে মরে যাবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এতে কি দৈত্যটা মরে যাবে কিনা সেটাও সে জানতে চায় এবং এটা আমার জানা খুব জরুরি, কারণ আমি তোমাদেরকে রক্ষা করতে চাই। মেয়েটি তখন বলে, তাতে আমার কিছু যায় আসে না, আমি এখানে একাই থাকি এবং আমার মৃত্যুর ভয় নেই। সবশেষে মেয়েটি তাকে জানিয়ে দেয় যে দৈত্যটি সত্যি মরে যাবে, কিন্তু তার আগে অনেক ভাইকিং মরে যাবে এবং হয়তো পুরো দেশটাই রক্তে লাল হয়ে যাবে। একইভাবে মেয়েটি মন থেকে চায় এমনটাই ঘটুক। এখন লিও তাকে আরও কিছু প্রশ্ন করবে, কিন্তু তখনই তার পুরো টিম এখানে চলে আসে এবং তাদেরকে এখন সন্ধ্যা নামার আগেই চলে যেতে হবে। তাই লিও বাধ্য হয়ে তার টিমের সাথে পুনরায় ফিরে আসে। সেখানে এসে লিও প্রধানকে জিজ্ঞাসা করে সেই দৈত্যটা কোনো শিশু, মহিলা বা বৃদ্ধকে হত্যা করেছে কিনা। প্রধান এক কথায় উত্তর দেয়, না, সেই দৈত্যটা শুধুমাত্র ভাইকিং পুরুষদের হত্যা করত। লিওর মতে সেই দৈত্যটা খুবই বুদ্ধিমান এবং পুরুষ মানুষদের হত্যা করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তখন লিডার তাকে বলে, 20 বছর আগে তারা একটি ট্রলকে হত্যা করেছিল এবং তারপর এমন কাউকে দেখেনি যে এরকম বড় দৈত্যের সাথে লড়াই করবে এবং তুমি একমাত্র যে এই কাজটা করতে এসছো। তাই তুমি যদি ভয় পাও তাহলে যুদ্ধ করো না। সন্ধ্যা হলে লিও এবং তার যোদ্ধারা আবারও সেই দৈত্যের জন্য অপেক্ষা করতে থাকে এবং যখনই তারা শব্দ শুনতে পায় তারা তরবারি নিয়ে প্রস্তুত হয়ে যায় এবং বাইরে ছুটে যায় এবং সেই আগের মতোই তারা ট্রলটাকে দেখতে পায় না। তারা হতাশ হয়ে যায়। তারা আবারও সরাইখানার দিকে ফিরে যায় এবং তখনই আমরা দেখতে পাই সেই দৈত্যটা পাথরের পিছনে লুকিয়েছিল। তারা চলে যাওয়ার পর সে আবারও তার লুকোনো জায়গায় ফিরে যায়।
পরের দিন সকাল হতেই লিও আবারও সেই এলিনার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে তারা কিভাবে সেই দৈত্যটাকে মারতে পারবে। মেয়েটি উত্তর দেয় না, বরং বলে তারা কেন এখন দৈত্যটাকে ডিস্টার্ব করছে, তারা কেন বাড়ি ফিরে যাচ্ছে না। লিও জানায় তাকে এটা করতেই হবে এবং তাকে সেই দৈত্যটাকে মারতেই হবে। এরপর লিনা তাকে তার কুঁড়ে ঘরে নিয়ে যায় এবং এখানে সে বেশ কিছু জাদু মন্ত্র করে যাতে সে ভবিষ্যৎটা বলতে পারে। এবং ঠিক তখনই লিও বাইরে একটা শব্দ শুনতে পায়। সে ছুটে বাইরে যায় এবং সেই দৈত্যটাকে দেখতে পায়। আর এবারও সেই দৈত্যটা পালিয়ে যায়। লিও এবার তাকে ফলো করে এবং পাহাড়ে পৌঁছে যায়, যেখানে গিয়ে সে চিৎকার করতে শুরু করে এবং এতে কোনো কাজ হয় না। এলিনা তাকে বলে দৈত্যটা তোমার সাথে ফাইট করতে চায় না, এই কারণেই তোমার ওপর সে আক্রমণ করেনি। এই কথা শুনে লিও অবাক হয়ে যায়। লিও আবার সেই একই প্রশ্ন করে, দৈত্যটা এখানে কেন তাহলে ঘুরে বেড়ায়? তখন এলিনা ব্যাখ্যা করে এখানকার ভাইকিং লিডারের ভাগ্নে এই নির্জন পাহাড়ে আমাকে একা থাকতে বাধ্য করেছিল, এমনকি সে আমার এই কুঁড়ে ঘরেই মরে গিয়েছিল এবং লোকেরা তার মৃত্যুর জন্য আমাকে দোষারোপ করে এবং আমাকে উপজাতি থেকে বের করে দেয় এবং তারপর থেকে আমি এখানে একা থাকি। এমনকি এই পর্যন্ত নয়, তারপর থেকে প্রতি রাতে ভাইকিং পুরুষরা আমার এই কুঁড়ে ঘরে আসতো আমার অসম্মান করার জন্য। কিন্তু যখন থেকে সেই দৈত্যটা দেখা দিল তখন থেকে তারা আর কেউ আসতে সাহস পায় না। আর এটাই কারণ আমি চাই না সেই দৈত্যটা মরে যাক। লিও পুনরায় লিডারের কাছে ফিরে যায় এবং পুরো ঘটনা তাকে জানায়, কিন্তু লিডার তার সাথে এই ব্যাপারে কোনো কথাই বলে না। লিও যখন তার দলের কাছে ফিরে যায় তখন সে দেখতে পায় একজন প্রতিবন্ধী ব্যক্তিকে কিছু বাচ্চা বেধড়ক মারছে। লিও সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে তাড়িয়ে দেয় এবং সেই মানুষটি লিওকে বলে তার বাবা সেই দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আর এই কারণেই সেই ট্রল তার পরিবারের প্রত্যেককে মেরে ফেলেছে এবং আমি জানি সেই ট্রলটা এখন কোথায় আছে, তাই তোমরা চাইলে সেখানে গিয়ে সেই দৈত্যটাকে হত্যা করতে পারো। এই কথা শোনার পর লিও তার যোদ্ধাদের সাথে নৌকা করে পাহাড়ের দিকে রওনা দেয়, যেখানে ট্রলদের গুহা অবস্থিত। প্রতিবন্ধী মানুষটি তাদেরকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যায়। তারা তীরের কাছে নেমে পাহাড়ে উঠতে শুরু করে এবং একটা সময় তারা গুহার সেই প্রবেশদ্বার খুঁজে পায়। একজন যোদ্ধা সেখানে নামার চেষ্টা করে এবং তার পা পিছলে যায়, যার ফলে সে নিচে পড়তে শুরু করে এবং ভাগ্য ভালো থাকে, বাকিরা তাকে ধরে ফেলে এবং এরপর থেকে তাদের কেউ এর ভেতরে যাওয়ার সাহস করে না, বরং এর পরিবর্তে তারা গুহার প্রবেশদ্বারে প্রস্রাব করতে শুরু করে এবং তাদের নৌকা নিয়ে পুনরায় ফিরে যেতে শুরু করে। কিন্তু হঠাৎই জলের নিচ থেকে লুকানো ট্রলটা ভাইকিংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং যারা তার গুহাতে প্রস্রাব করেছিল তাদেরকে সে মারতে শুরু করে দেয়। কিন্তু যোদ্ধারাও চুপচাপ বসে থাকে না, তারা কন্টিনিউ ফাইট করে যায় এবং একটা সময় সেই দৈত্যটাকে জলের নিচে ফিরে যেতে বাধ্য করে এবং অবশেষে ভাইকিংদের জীবন বেঁচে যায়। এরপর এই পুরো দলটা আবারও তাদের ঘরে ফিরে আসে এবং সারাটা রাত সেই দৈত্যের জন্য অপেক্ষা করে। কিন্তু এবার রাত হয়ে যায় এবং সেই দৈত্যটা আর আসে না। পরের দিন সকাল হলে লিও বাইরে বেরিয়ে দেখে যে দৈত্যটা এসেছিল এবং তার সেই পঙ্গু সৈনিকটিকে মেরে ফেলেছে। লিওর মনে রাগ তৈরি হয় এবং সে তার যোদ্ধাদের নিয়ে আবারও যাত্রা শুরু করে এবং এবার ডিসাইড করে তারা সেই গুহায় গিয়ে দৈত্যটাকে মেরে আসবে এবং এবার তারা পাহাড়ে আটকে থাকে না, বরং দড়ির সাহায্যে সেই গুহার মধ্যে প্রবেশ করে। গুহার ভিতরে ঢুকে তারা চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। একজন ভাইকিং সেই দৈত্যের বাবার মাথার খুলি দেখতে পায় এবং সেখানে তারা প্রস্রাব করে। তাদের ভাগ্য ভালো, দৈত্যটা সেখানে ছিল না। কিছু সময় পর সে ফিরে আসে এবং মাথার খুলি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে সে বুঝতে পারে তার গুহাতে কেউ না কেউ অবশ্যই ঢুকেছিল। এখন যেহেতু তার বাবার মাথার খুলির ওপর তারা প্রস্রাব করেছে, তাই সে আরও রেগে যায় এবং সন্ধ্যা হলে যখন ভাইকিং যোদ্ধারা তাদের রুমে বিশ্রাম করছিল তখন দৈত্যটি তাদের উপর নির্মম আক্রমণ চালায়, বিশেষ করে সেই মানুষগুলিকে মেরে ফেলে যারা তার বাবার মাথার খুলির ওপর প্রস্রাব করেছিল। এবং এই দৈত্যের সামনে লিও খুবই দুর্বল একজন যোদ্ধা। দৈত্যটি সবকিছু ধ্বংস করে ফেলে, এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু লিও তো এমনটা করতে দেয় না। তাকে টেনে ধরে এবং তার হাতে একটা ভারী লোহার শিকল বেঁধে ফেলে। দৈত্যটি লিওকে ঘুষি মারে এবং মুক্ত হওয়ার জন্য সব রকম চেষ্টা করে, কিন্তু তার হাতের শিকল সে খুলতে পারে না। একজন ভাইকিং যোদ্ধা ছুটে আসে, তাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। এখন দৈত্যটি কোনো উপায় না পেয়ে তার হাত কেটে এখান থেকে পালিয়ে যায়। সে সমুদ্রের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তার হাত কাটা অবস্থায় সে বেশি দূর দৌড়াতে পারে না। সে সমুদ্রের সৈকতে আছড়ে পড়ে, যেখানে মরে যায়। এবং এখানে আমরা এক অদৃশ্য শক্তিকে দেখতে পাই যে তার মৃতদেহটা সমুদ্রের দিকে টেনে নিয়ে যায়। পরের দিন সকাল হতেই ভাইকিং লিডার তার মৃত সৈনিকদের জন্য শোক প্রকাশ করে এবং তাদের দেহ পুড়িয়ে দেয়।
লিও লিডারকে বলে, তুমি আমাকে অর্ধেক সত্যটা বলেছ, এখন দৈত্যটা মরে গেছে, তাই তুমি আমায় সম্পূর্ণ সত্যিটা বলে দাও। এবং তখন গিয়ে লিডার তাকে প্রথমবার জানায় যে তারা একটা সময় সেই দৈত্যের বাবাকে বিনা কারণেই হত্যা করেছিল এবং এই কারণে তাদের সেই মূল্য দিতে হচ্ছে। রাত হলে ভাইকিং যোদ্ধারা সেই দৈত্যের কাটা হাতটা ঝুলিয়ে পার্টি করতে শুরু করে। এরপর লিও এলিনার সাথে দেখা করতে যায়। এখানে মেয়েটি তার অতীতের একটা গল্প তাকে শোনায়। সে বলে, বহু বছর আগে এই দৈত্যটা তার কাছে এসেছিল, সে একবার তার সাথে রাত কাটিয়েছিল এবং তারপর থেকে সে আর কখনোই তাকে স্পর্শ করেনি এবং অদ্ভুতভাবে তারপর থেকেই ভাইকিংরা তাকে বিরক্ত করা বন্ধ করে দেয়। সে আরও বলে সেই দৈত্যটা মোটেও খারাপ ছিল না, শুধুমাত্র তার অতীতের যন্ত্রণায় সে বয়ে বেড়াত। এখন এই কথা বলতে বলতে এরা দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। রাত গভীর হলে সেই দৈত্যের মা ভাইকিংদের কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যায় এবং ভিতরে থাকা সমস্ত ভাইকিং যোদ্ধাদের মারতে শুরু করে এবং প্রত্যেককে মেরে ফেলার পর তার ছেলের কাটা হাতটা সে সাথে নিয়ে চলে যায়। সকাল হলে সেই ভাইকিং এটাই বিশ্বাস করে যে সেই দৈত্য এখনও বেঁচে আছে এবং এই হত্যার পেছনে সেই দায়ী। এরা সঙ্গে সঙ্গে সেই সমুদ্র সৈকতে ফিরে যায় সেই দৈত্যটাকে খোঁজার জন্য। তখন গিয়ে তারা আরও একটা কাটা মাথা খুঁজে পায়। এটা দেখে লিও এখন বিশ্বাস হতে শুরু হয়ে যায় যে দৈত্যটা বেঁচে আছে। সে একাই সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করে এবং সেখানে সেই দৈত্যটার মৃতদেহ দেখতে পায় এবং কাছে যেতেই সেই দৈত্যের মা হঠাৎ করে তার পেছন থেকে তাকে আক্রমণ করে এবং লিওর গলা চেপে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে এবং তারপর একটি তরবারি দিয়ে তাকে মেরে ফেলে। ঠিক সেই মুহূর্তে একটি বাচ্চা ছেলে হাতে তরবারি নিয়ে সেখানে আসে এবং এখানে লিওর বুঝতে অসুবিধা হয় না যে এই বাচ্চাটা লিনা এবং সেই দৈত্যের ছেলে। লিও তার হাত থেকে অস্ত্রটা নামিয়ে রাখে এবং তার কোনো ক্ষতি করে না। এরপর লিও উপজাতির কাছে ফিরে আসে এবং প্রধানকে জানিয়ে দেয় যে সেই দৈত্য এবং দৈত্যের পরিবার সবাই মরে গেছে এবং এখন তাকে যেতে হবে। এরপর সে তার যাত্রা শুরু করে। যাত্রাপথে সে আবারও লিনার সাথে দেখা করে এবং তাকে বোঝায় যদি ভাইকিংয়ের লোকেরা জানতে পারে যে ট্রলের একটি ছেলে এখনও আছে, তবে তারা সেই ছেলেটিকে এবং তোমাকে মেরে ফেলবে। লিনা কথা দেয় এই গোপন কথাটা শুধুমাত্র তার এবং নিজের মধ্যেই থাকবে, আর এই বলে সে চলে যায়। লিও লিনার সেই কুঁড়েঘরের সামনে ট্রল এবং তার মায়ের জন্য একটি কবর তৈরি করে। এই সব কিছু সেই বাচ্চা ছেলেটি দূরে দাঁড়িয়ে দেখছিল। তার চোখে জল চলে আসে। তারপর লিও তার লোকেদের নিয়ে এখান থেকে চলে যায় এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড। ধন্যবাদ।